আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমি যে সকল বিষয় নিয়ে সাধারণত ভিডিও বা কন্টেন্ট তৈরি করি এর ৯৯% হলো রাজনীতি। এই রাজনীতিতে যে সকল বিষয় দৃশ্যমান বা চলমান দৈনন্দিন জীবনে ঘটে বা আগামীতে যে বিষয়গুলো ঘটতে পারে, যেটা আমার দৃষ্টিতে মনে হয় যে এটাগুলো নিয়ে আলোচনা করা দরকার, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি। কখনো ১০ মিনিট, কখনো ১২ মিনিট, কখনো কোনো ভিডিও ১৫-১৬ মিনিটের হয়ে যায়। এখন বাস্তবের ঘটনা বর্ণনা করতে গিয়ে অনেক সময় ইতিহাসের কথা বলি, অনেক সময় গল্প বলি, অনেক সময় হালকা কথাবার্তা বলি। এগুলো মূলত আসলে যে কনটেন্টটা হয় সেই কনটেন্টটিকে আকর্ষণীয় করার জন্য। মানুষ মানে যদি আপনি কেবলমাত্র সিরিয়াস কথাবার্তা বলেন, এটি ৩০ সেকেন্ডে আসলে একটা কথা বলা সম্ভব। যেমন আজকের যে শিরোনাম, সেই শিরোনামটি আমি আসলে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে বলে দিতে পারি। কিন্তু মানুষের হলো কি মানুষের অ্যাটেনশনটা ওইভাবে আসবে না। এটাকে মনে করবে জাস্ট একটা তথ্য, একটা ডাটা। জাস্ট শিরোনামটা আমি পড়ে দিলাম। এখানে আজকের যে শিরোনাম। মানুষ গল্প শুনতে চায়। তো এই কারণে এই কথাগুলো বলি। আবার সেই গল্প বলতে গেলে অনেক সময় দেখা গেল যে খুব ভারী কথা বললে মানুষ শুনতে চায় না। আমাদের দেশে হুমায়ুন আজাদ খুব ভালো লেখা লিখতেন। গবেষণালব্ধ লেখা লিখতেন। আহমেদ ছফা খুব ভালো লেখা লিখতেন। কিন্তু মানুষ হুমায়ূন আহমেদের কথা পছন্দ করতেন, তার লিখা পছন্দ করতেন, তার নাটক পছন্দ করতেন। এর কারণ হলো সেখানে প্রচুর হিউমার, একেবারে সাধারণ মনে হলো যেন আপনারই জীবনের একটা প্রতিচ্ছবি তিনি তার কলমে ফুটিয়ে তুলেছেন। তো এই কারণে কি হতো, যারা সিরিয়াস লেখক বা সিরিয়াস পাঠক তারা কখনো হুমায়ূন আহমেদকে ওইভাবে মনে করতেন না যে তিনি একজন সত্যিকার একজন লেখক, মনে করতেন চটি লেখক। তো আমাকে নিয়েও ধরেন বিভিন্ন রকম কথাবার্তা হয়। অনেকে নেতিবাচক কথা বললেন, আবার অনেকে প্রশংসাও করেন। কিন্তু আমি আবার সিরিয়াস কথাও যেমন মাঝে মধ্যে বলতে পারি, কিন্তু আমি বেশিরভাগ সময় বিষয়গুলোকে হালকা করার চেষ্টা করি। আজকের যে বিষয়টি বলব, সেই বিষয়টি নিয়ে আসলে আমি আপনারা তো অনেকেই জানেন যে আমি মূলত কনটেন্ট ক্রিয়েশনটা শুরু করেছি রিসেন্টলি। আমার সুদীর্ঘ যে কর্মজীবন এটি শুরু সাংবাদিকতা দিয়ে 1986 এ ১৯৮৬ সনে। টানা ৫ বছর সেখানে ছিলাম। তারপরে ব্যবসা-বাণিজ্য, চাকুরি, ১ম এ তারপরে চাকুরি, এরপরে ব্যবসা-বাণিজ্য। তারপরে রাজনীতি, এবং রাজনীতির সঙ্গে ২০০৮ সনে আবার সে সাংবাদিকতা মানে কলামিস্ট হিসেবে, লেখক হিসেবে পত্র-পত্রিকায় লিখে আসছি এবং আজকের দিন পর্যন্ত সে নিয়মিত লিখে। আগে খুব বেশি লিখতাম। প্রতি সপ্তাহে ২-৩ টি পত্রিকায় লিখতাম। এখন মাত্র একটা পত্রিকায় লিখি। কেন সময়ের সাথে আসলে পেরে উঠি না। অনেকদিন শুধুমাত্র নয়াদিগন্তে লিখেছি, তারপরে আবার বাংলাদেশ প্রতিদিনে লিখেছি। এখন এই মুহূর্তে কালের কণ্ঠে প্রতি আ বুধবারে আমার লেখা ছাপা হয়। তো এই প্রতি সপ্তাহ ধরে আমি চিন্তা করি যে পাঠকদের জন্য বলা খুব সহজ। আমি যেরকম সাবলীলভাবে বলে যাচ্ছি। কিন্তু এই কথাগুলো যদি আমি বলি আপনারা পড়বেন না। পাঠক তারা সবসময় সিরিয়াস গল্প শুনতে চায়। তথ্যপত্র সহ একটা কনটেন্ট, মানে আপনি যখন লিখতে যাবেন সেটার একটা মানে বিস্তার অনেক গবেষণা করতে হয়। তো যার জন্য আমি সারাটা সপ্তাহ আপনাদের জন্য কনটেন্ট তৈরি করি। তার সঙ্গে আবার ওই যে কালের কণ্ঠের জন্য লেখা একটা মানসিক প্রস্তুতি থাকে। তো আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে যখন আমি কালের কণ্ঠে লিখলাম, যেটা আজকে আমি বুধবার দিনই আ এই কনটেন্টটা তৈরি করছি, কালের কণ্ঠের লেখাটা ছাপা হয়েছে। তখন আমার কাছে মনে হলো এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কাছে কিছু বলা উচিত। প্রথমত হলো যে বান্দর বা বানর নাচ। আমরা ভদ্র ভাষায় বলি বাদর, তারপরে বলি বানর। কিন্তু আমাদের দেশের মানুষ যদি কাউকে গালি দিতে চায়, তাহলে কাউকে বাদর বলে না, "এই বাদর" বা "এই বানর" এরকম বলার চাইতে "আরে বান্দর, বান্দরের বাচ্চা বান্দর, বদমাইশের বাচ্চা বদমাইশ" এই সমস্ত কথা না বললে না বাঙালির যে মনের ঝাল মিটে না। আমাদের জীবনের একেবারে অঙ্গাঙ্গিভাবে বানরের যে চরিত্র, আকার, আকৃতি, চাল, চলন, এগুলো এতটা বেশি প্রভাবিত। মনে হয় যে বাংলাদেশই একমাত্র একটা জেলার নাম আছে বান্দরবন। মানে বান্দর এবং বন। এটাকে নিয়ে বাংলাদেশে একটা বৃহত্তম জেলা আছে। পৃথিবীর অন্য কোনো
দেশে এরকম একটা জেলার নাম বানর দিয়ে আছে বলে আমার জানা নেই। বানরের যে আচার আচরণ এটা মানুষের সঙ্গে মিশে যায়। চার্লস ডারউইন তিনি তার যে বিখ্যাত বিবর্তনবাদ সেখানে বলেছেন যে আমরা আসলে বানর থেকে বিবর্তনের মাধ্যমে এখানে এসেছি। এটা একটা বিতর্কিত মতবাদ। যারা ইসলাম ধর্মাবলম্বী তারা তো এটাকে রীতিমতো কুফরি কালাম বলেন। তারা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বেহেশত থেকে আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীতে এসে তারা প্রজনন এবং প্রাকৃতিক নিয়মে বংশ বিস্তার করেছেন এবং সেখান থেকে আমরা এসেছি এবং প্রাকৃতিক কারণে আজ আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীতে মানে আমরা পরিণত হয়েছি। তো এই যে ধর্মীয় বিশ্বাস, কিন্তু ধর্মীয় বিশ্বাস তার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক যে কথাবার্তা যাই থাকুক না কেন, প্রকৃতিতে যে সকল প্রাণী রয়েছে তার মধ্যে সবচেয়ে বানরের সঙ্গে আমাদের অন্তর্মিল রয়েছে, ভীষণ রকম মিল রয়েছে। আর এর মধ্যে বাঙালির মিল রয়েছে খুব বেশি। বাঙালির বানর প্রীতি কোন পর্যায়ে, জাস্ট একটা উদাহরণ দিই। আমার বাসা দীর্ঘদিন প্রায় ৩০ বছর আমি ছিলাম ঢাকা কলেজের পেছনে, ওটাকে নায়াম রোড বলে। এখন সেখান থেকে আমি চলে এসেছি বসুন্ধরাতে, নতুন বাড়িতে। তো ওখানে অনেকগুলো বানর বসবাস করে। তো ঢাকা কলেজ, তারপরে ওখানে নায়েম আছে, তারপর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল আছে, তার পাশে জাতীয় বিশ্ববিদ্যালয় না উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, তার সামনে আবার টিচার্স ট্রেনিং কলেজ আছে। এবং বুঝতে পারেন যেখানে যারা পড়েন, যারা ছাত্র, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল বেস্ট স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি, যারা টিচার বেস্ট টিচার ইন দ্য কান্ট্রি। ঢাকা কলেজ বেস্ট স্টুডেন্ট বেস্ট টিচার। নাইমে যারা আসেন হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে আসেন ট্রেনিং নেওয়ার জন্য, টিচার্স ট্রেনিংয়ে আসেন ট্রেনিং নেওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, না ওটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আসেন তারাও শিক্ষক, সরকারি বড় বড় কর্মকর্তা। তো এইরকম একটা রাস্তায় আমার বসবাস। এবং এই রাস্তায় আমার যারা প্রতিবেশী ছিলেন তারা সবাই বাংলাদেশের প্রথিতযশা নাগরিক। তো একদিন আমি বের হচ্ছি, বের হওয়ার পরে দেখি প্রায় ২০০-২৫০ লোক দাঁড়িয়ে আছে এবং অবস্থা দেখে মনে হচ্ছে তারা সবাই অধ্যাপক এবং কলেজের ছাত্র কিছু আছে, কিন্তু অধ্যাপকের সংখ্যা বেশি। তা আমি গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম যে এত ভিড় কেন, নিঃসন্দেহে এখানে এরকম কোনো গন্ডগোল হলো কিনা। মাই গড! আমি দেখলাম যে ঢাকা কলেজের যে গেট, দ্বিতীয় গেট, হোস্টেলের দিকের যে গেটটি রয়েছে এবং নাইমের গেটের সামনে, ওখানে ৩-৪টা বানর খেলাধুলা করছে। মানে গাছের উপর উঠছে, নামছে। আর সব এই বড় বড় অধ্যাপকরা প্রায় ২০০ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরের সেই খেলা দেখছে। অতি উৎসাহী যারা লোকজন ২-৪ জন আছে তারা একটা দুটো পাউরুটি কিনে আনছে পাশের দোকান থেকে, না আবার বানরকে দিচ্ছে, বানর খেতে আসছে, এই দৃশ্য দেখছে। এই হলো বানর নিয়ে আমাদের আগ্রহ। যারা চিড়িয়াখানাতে গেছেন, ঢাকা চিড়িয়াখানাতে, তারা গিয়ে দেখবেন যে একেবারে ঢোকার সঙ্গে সঙ্গে আছে একটা বানরের খাঁচা। এবং বানরের খাঁচার সামনে ছেলে, বুড়ো, বুড়ি, যে পরিমাণ ভিড়, আপনি কোনো অবস্থায় বাঘের খাঁচার সামনে কিংবা সিংহের খাঁচার সামনে এই ভিড় দেখবেন না। দীর্ঘ সময় নিয়ে এই মানুষ বানর দেখে। কিন্তু এই যে রাজনীতিতে যে বানর, যে বানর নাচ, এটা কিভাবে হয়, কেমন হয়, এই কথাগুলো খুব সংক্ষেপে বলবো এবং আমাদের দেশে কি হচ্ছে সেগুলোও বলবো। কিন্তু তার আগে বানর নিয়ে খুব নির্মম একটা ঘটনা বলে নেই। আপনারা তো ইয়াজিদের কাহিনী জানেন। ইয়াজিদ বানর পুষতেন। তার সিংহাসনের পাশে একটা সিংহাসন, ছোট সিংহাসন তিনি বানিয়েছিলেন বানরের জন্য। তিনি যেভাবে পোশাক আশাক পরতেন, বানরকে একই পোশাক আশাক পরাতেন। তারপর তার দরবারে যারা আসতেন, যারা কুর্নিশ করতেন, তারা বানরকে কুর্নিশ করতেন এবং তার যারা বেশি অভিজাত, মানে আমির উমরা, অন্য দেশের রাষ্ট্রদূত যারা আসতেন, মানে ইয়াজিদ মানে কি একটা বিশাল শাসক। আজকের পুরো মধ্যপ্রাচ্য তার আন্ডারে ছিল, সাইপ্রাস সহ। ইটস নট ম্যাটার অফ জোক। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো নয়, আমাদের এরকম ১০০টা প্রধানমন্ত্রীর মতো ভূখণ্ডর অধিকারী ছিলেন ইয়াজিদ ইবনে মাবিয়া। তো সেই রাজার দরবারে কায় না আসতো, সবাই আসতো, কিন্তু সবাইকে ওই রাজার ৩.৫ বছরের নিয়মে তাকে বানরকে স্যালুট করতে হতো। এবং যারা রাজার হাত চুম্বন করার জন্য অনুমতি পেতেন, এটা ছিল একটা রেয়ার, যাকে বলে তাতে হ্যান্ডশেক করতেন না, হাত বাড়িয়ে দিতেন। আর সেই হাতে চুম্বন করার যারা অধিকার প্রাপ্ত ছিলেন, অনুমতি প্রাপ্ত ছিলেন,
দে আর দ্য রয়্যাল হাইনেস। তো তাদেরকেও রাজার হাত চুম্বন করার পর বানরের হাত চুম্বন করতে হতো। সেই ইয়াজিদের যে বেশ কয়েকজন গভর্নর ছিলেন, তার মধ্যে আবদুল্লাহ ইবনে জিয়াদ, যার নেতৃত্বে কারাবালার যুদ্ধ হয়েছিল, এবং এই আবদুল ইবনে জিয়াদের সেনাপতিরাই কিন্তু হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তো তিনিও ইয়াজিদের মতো করে এরকম বানর পুষতেন। তারও একটা সিংহাসন ছিল, সিংহাসনের পাশে একটা বানর ছিল, এবং ইয়াজিদের দরবারে বানরকে নিয়ে যে সকল আধিক্ষেত্য হতো, একই অবস্থা সেই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজদরবারও একই ঘটনা ঘটত। তো এই যে বানরের যে ঘটনা, এটা একটা যাকে বলে ঐতিহাসিক ঘটনা। এখন আপনি বানরকে না পছন্দ করে রাজা যদি কুকুরকে পছন্দ করে, অনেকে কুকুরের মানে সেই একটু লেজ ধরার জন্য, কুকুরের পা ধরার জন্য, কুকুরের আনুগত্য পাওয়ার জন্য, কুকুরের সন্তুষ্টি পাওয়ার জন্য মানুষ কিভাবে কাঙালের মতো আচরণ করে। আপনি ইদানিংকালে দেখবেন যে ভ্লাদিমির পুতিনের একটা পোষা কুকুর আছে। তো সেই কুকুরকে নিয়ে তিনি সবসময় রাজদরবারে আসেন। অনেক বিদেশি মেহমান আছেন, রাষ্ট্রপতি আসেন। তো তাদের সাথে তিনি কথা বলেন আর ওই কুকুরের সাথে ঠাট্টা মশকরা করেন। মাঝে মধ্যে কুকুরকে দিয়ে আবার তাদেরকে ভয়ও দেখান। এই বর্তমান জমানাতে। এর বাইরে বিড়ালকে নিয়ে, অনেক রাজার বিড়াল থাকে। সেই বিড়ালকে নিয়েও মানুষ আধিক্ষেত্য করে। শেখ হাসিনার একটা বিড়াল ছিল। সেই বিড়ালের আনুগত্য পাওয়ার জন্য, সেই বিড়ালকে কোলে নেওয়ার জন্য গণভবনে যে কি হতো, যারা দেখেছেন তারা এটা খুব ভালো করে জানেন। আমি আর আগালাম না। এখন যেটি হচ্ছে, এই যে মানুষ, আমরা যারা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা অপর মানুষকে ছোট করার জন্য তাদেরকে কেবলই মাত্র পশুর পর্যায়ে নয়, পশুর চেয়ে নিচের পর্যায়ে নামিয়ে আনার জন্য, আমার শ্রেষ্ঠত্ব উপরে তুলে ধরার জন্য, এবং আমার যারা অনুগত যারা লোকজন রয়েছে তারা যাতে কোনো অবস্থাতে মেরুদণ্ড সোজা করতে না পারে, এই জন্য তাকে মেরুদণ্ডহীন, পশুর চাইতেও নিচু পর্যায়ে নেওয়ার জন্য আমি বানর বা অন্য কোনো পশু আমি পালন করি, এবং মানুষকে বাধ্য করি তাদের আনুগত্য করার জন্য। এই ধরনের ঘটনা রাজনীতিতে অহরহ ঘটে আসছে। যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় বসেন এবং আপনার চারিপাশে সিংহ হৃদয়ের মানুষ, সিংহ বিক্রমের মানুষ, কিংবা বাঘ চরিত্রের মানুষ তাদের সংযোগ ঘটাতে না পারেন, তাদেরকে লালন পালন করতে না পারেন, তাহলে আপনি কোনো অবস্থায় একজন খালিদ ইবনে ওয়ালিদের মতো সেনাপতি পাবেন না, মুসা ইবনে নুসাইরের মতো সেনাপতি পাবেন না, তারিক ইবনে জিয়াদের মতো সেনাপতি পাবেন না, রাজা মানসিংহের মতো সেনাপতি পাবেন না, কিংবা আপনি সেই যে মহাকালের বিখ্যাত হানিবল বার্কা বা তার পিতা হামিলকার বার্কা, জুলিয়াস সিজার, পম্পে দ্য গ্রেট, এদের মতো সেনাপতি পাবেন না। রাজা যদি বানর পোষেন, রাজা যদি কুকুর পোষেন, তাহলে তার সেনাপতিও ঠিক ওই পর্যায়ে হয়ে থাকে, এবং সেটা দিয়ে আর যা হোক না কেন রাজ্য শাসন হয় না। এই গেল একটা। ২ নম্বর হলো যে পতিতা, বারবনিতা। তো এটা আমাদের সমাজে এখন একটা নিন্দিত শব্দ। কাউকে পতিতা বলা হলে, কাউকে বারবনিতা বলা হলে, এমনকি কাউকে যদি বলা হয় তুই বারবনিতার ছেলে, তোর মা পতিতা ছিল, তোর দাদি ছিল, তোর দাদা মানে দাদা মানে দাদার মা ছিল, এরকম আপনি যে কোনোভাবেই বলেন না কেন, একটা মানুষ তার মেজাজ ঠিক রাখতে পারে না। অথচ বিশ্ব রাজনীতি টিল নাও একটা বিরাট অংশ পতিতা নিয়ন্ত্রিত। আপনি দেখেন এই যে আমেরিকার রাজনীতিতে অ্যাপস্টেন ফাইল জাস্ট একটা হাই প্রোফাইলের পতিতাবৃত্তি। আপনার একটা সময় ইংল্যান্ডের একজন খুব বিখ্যাত পতিতা ছিল, ভারতীয় পতিতা পামেলা বোর্থ। একজন রাশিয়ান পতিতা ছিল মাতা হারি।
মানে তারা বিশ্ব রাজনীতিকে কিভাবে তোলপাড় করে ফেলত। অনেক যারা 12 বনিতা, মানে 12 বনিতার মেয়ে ছিলেন মেরিলিন মনরো। তার মা ছিলেন একদম একদম সিলেক্টেড প্রস্টিটিউট। আর সেই 12 বনিতার মেয়ে মেরিলিন মনরো তিনি অভিনেত্রী ছিলেন। তার ব্যাপারে আর কিছু বলার দরকার নেই। নটি ছিলেন, নটি বিনোদিনী ছিলেন। কিন্তু তিনি কি ছিলেন? জন এফ কেনেডির শয্যাসঙ্গী ছিলেন। এবং সেই শয্যাসঙ্গী থাকার কারণে আমেরিকার রাজনীতি, বিশ্বের রাজনীতি, সোভিয়েত ইউনিয়নের রাজনীতি, ইউরোপের রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন ওই সময়টিতে। এইভাবে 12 বনিতারা মুঘল আমলে ছিল। ওটাই লিখেছি যে তাদেরকে এমনভাবে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন করে তোলা হয়েছিল, দ্য হাউস অফ 12 বনিতা। তারা শিল্প জানতেন, সাহিত্য জানতেন, ছলাকলা জানতেন, ভদ্রতা জানতেন, মানুষকে বিভ্রান্ত করতে জানতেন, তারপর গুপ্তচর বৃত্তি জানতেন। ফলে রাজপরিবার ভদ্রজনের যারা লোকজন তারা তাদের আদব কায়দা শেখার জন্য এ সকল যে হাই প্রোফাইল যে পতিতালয় ছিল সেখানে গমন করতেন মুঘল জমানা পর্যন্ত। আর চন্দ্রগুপ্ত মৌর্য, যার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত, যাকে আমরা কৌটিল্য বলি, কৌটিল্যের অর্থশাস্ত্র, সেখানে এটা লেখা আছে যে ওই সময়টিতে 12 বনিতা বা পতিতাবৃত্তি রীতিমতো একটা বৃহৎ শিল্পে, ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল সারা ভারতবর্ষে। এবং সরকারের একটা মন্ত্রী ছিল, গণিকা মন্ত্রী। তো সেই গণিকা মন্ত্রী তারা এই পতিতালয়গুলো থেকে, পতিতাদের থেকে তারা যে ট্যাক্স কালেকশন করত, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স ছিল। কৃষি থেকে, ট্রেড অ্যান্ড কমার্স থেকে যে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন হতো, তার চেয়ে বেশি কালেকশন হতো এই 12 বনিতাদের কাছ থেকে। এবং 12 বনিতাদের মধ্যে বেশ কয়েকটি শ্রেণী ছিল। একটা গ্রুপ শুধুমাত্র শরীর বিক্রি করত, 12 বনিতা। আরেকটা গ্রুপ নাচ গান করত, আরেকটা গ্রুপ অভিনয় করত, এবং আরেকটা গ্রুপ রাজনীতি করত। এবং এই যে যারা রাজনীতি করত তাদেরকে বলা হতো গণিকা। এই গণিকারা, রাজনীতি করত গণিকারা, তাদের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের যে মেম্বার অফ পার্লামেন্ট, তাদের যে সিনেটর, তারা রাজদরবারে বসতেন এবং রাজদরবারে তাদের প্রবেশাধিকার ছিল অবারিত। তাদের একটা পার্মানেন্ট চেয়ার ছিল। সংসদে যেভাবে চেয়ার থাকে ওইরকম তাদের একটা পার্মানেন্ট চেয়ার ছিল, তাদের প্রতিনিধির ওই রিপ্রেজেন্টেশন ছিল। আর মন্ত্রণালয় দেখার একটা মন্ত্রী ছিল। এটা আমার কথা নয়, এটা হলো সেই চাণক্যের যে বিখ্যাত বই অর্থশাস্ত্রে, সেখানে লেখা। কাজেই রাজনীতিতে যে 12 বনিতার প্রভাব ৫,০০০ বছর আগে ছিল, মহাভারতের যুগে ছিল, মুঘল যুগে ছিল, বাদশাহ হারুন আর রশিদের যুগে ছিল, সুলতান সুলেমানের যুগে ছিল। এটা এখন কোন পর্যায়ে আছে, এটার প্রভাব কি বাংলাদেশে, কি ভারতে, কি আরব বিশ্বে, কি আমেরিকাতে, কি এটা একটু আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।